বনলতা এক্সপ্রেসের অফারটা আমার কাছে আসছে একদম লাস্ট মোমেন্টে, কারণ এখানে কাস্টিং আরও অন্য একজন ছিলেন। তো ওনার সাথে হয়তো কোনো কারণে ব্যাটে বলে মেলেনি, তার জন্য আমাকে কল করা। প্রথমে একটু জানতে চাই যে এখন এই মুহূর্তে আসলে কিভাবে সময় কাটাচ্ছেন? এখন তো আসলে বনলতা এক্সপ্রেসের সাকসেসটা এনজয় করছি। আচ্ছা। ভীষণ ভালো লাগছে। মানে আজকে পর্যন্ত হাউসফুল গেছে আর কি। সো এটা অনেক, মানে শুধু হাউসফুল না তো, মানে আমরা 2-3 দিন আগে থেকেও কোনোভাবেই টিকিট ম্যানেজ করতে পারছি না, এবং আমাদের কাছে খুব স্পেশালি আমার কাছে খুব রাগ লাগছে যে আরে আমরা ইন্ডাস্ট্রির মানুষ, আমরা দেখতে পারবো না আগে, মানে আমরা এত ভালোবাসা দিচ্ছে। আত্মীয় স্বজনও মানে টিকিট পাচ্ছে না, ফোন দিচ্ছে যে আচ্ছা টিকিটটা কিভাবে ম্যানেজ করবো। ওরা ভাবছে আমরা ম্যানেজ করতে পারবো, বাট এটা আপনারা চাইলেই পারবেন। হ্যাঁ, ওইরকম হয় না আসলে। কারণ ওই টিকিট যখনই ওরা মানে ওপেন করে অনলাইনে, তখন সাথে সাথে বুক হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। এবং দেশের বাইরেও আসলে ভীষণ ভাবে এইটা মানুষ দেখছে, বাংলাদেশিরা যে এত ভালোবাসা দিচ্ছে সবাই বনলতা। ওইটা খুব এনজয় করছি। তারপর আমি একটা সিরিজ করেছি যেটা আইস্ক্রিনে অন এয়ার হচ্ছে, চক্র 2। তো ওইটাও মানুষ খুব পছন্দ করছে, দেখছে। কারণ ভিকি জাহেদের কাজ মানুষ পছন্দ করে। সো সব মিলিয়ে আসলে কাজ করেন যেহেতু, হ্যাঁ, ভালো সময় যাচ্ছে। সো এই তো এখন এইটাই এনজয় করছি। আপু, আমরা একটা জায়গায় শুনেছি যে আপনি তো এর আগের যে কাজগুলো আমরা যদি দেখি, রেহানা মারিয়াম নূরের আগে থেকেও বা এর পরেও যে কাজগুলো, বেশ বোল্ড কিছু ক্যারেক্টার আপনি করেছেন, অথবা নারী চরিত্র নির্ভর যে ক্যারেক্টারগুলো সেগুলো আপনি করেছেন, সিরিয়াস ক্যারেক্টার। তো বনলতা এক্সপ্রেসের বিষয়টাতে আমরা যেটা শুনেছি বা জেনেছি যে আপনার মেয়ের একটা ডিমান্ড ছিল যে মা তুমি একটু মোটামুটি একটু হালকা, অথবা যেটা এনজয় করা যায় এমন একটা ক্যারেক্টার তুমি করবে। তবুও আপনার কাছ থেকে জানতে চাই যে বনলতা এক্সপ্রেসটা আসলে আপনার কাছে যখন এলো, প্রথম কোন বিষয়টা আসলে আপনাকে ইমপ্রেস করেছে, বা কখন আপনি ডিসাইড করেছেন না আপনি করবেন? কারণ এখানে কাস্টিং তো সব স্পেশাল কাস্টিং। বনলতা এক্সপ্রেসের অফারটা আমার কাছে আসছে একদম লাস্ট মোমেন্টে, কারণ এখানে কাস্টিং আরও অন্য একজন ছিলেন। তো ওনার সাথে হয়তো কোনো কারণে ব্যাটে বলে মেলেনি, তার জন্য আমাকে কল করা। তো তানিম কনফিউজ ছিল যে আমি বেসিক্যালি আসলে এই ক্যারেক্টারটা করতে চাইবো কিনা, যেহেতু আমি রেহানা মারিয়াম নূর করেছি, খুফিয়া করেছি, তারপর আমি রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি করেছি, গুটি করেছি। সো সবগুলা লিড ক্যারেক্টার করেছি। তো ওই জায়গা থেকে আমি কি আসলে এত কাস্টিং এর মধ্যে মানে করতে চাইবো কিনা। কিন্তু আমার মেয়ে যখন উৎসব দেখেছে, তখনই বলেছে যে মা তুমি এই ডিরেক্টরের সাথে কাজ করবা, এরকম সিনেমা করবা যেগুলো দেখে ফান মজা লাগে। বিকজ আমি যে কাজগুলো করি বেশিরভাগ দেখার পরে একটা অস্বস্তি তৈরি হয়। সো ওইটা ও এনজয় করে না, ও বলে যে তুমি ফান কাজ করবা। তো ওইটা তো মাথায় ছিলই, উৎসবের সাকসেস মাথায় ছিল। আর তানিমের সাথে আমার কাজ করার ইচ্ছা ছিল আগে থেকে। আর আমি তো হুমায়ুন আহমেদের ভক্ত। আমি কিন্তু হুমায়ুন আহমেদের ভক্ত বলেই লাক্স চ্যানেলে সুপারস্টারের নাম লিখিয়েছিলাম। সো হুমায়ুন আহমেদের একটা গল্পে কাজ হবে, আর সেখানে আমাকে অফার করা হয়েছে, আমি সেটা না করব, মানে এত বোকা আমার মনে হয় না আমি। সো আমি সাথে সাথে তানিমকে বলেছি, আমি স্ক্রিপ্টও পড়ি নাই, এবং আমি যে ক্যারেক্টার দুটোর কথা চিন্তা করেছিলাম, একটা আফিয়া আর একটা হচ্ছে সুরমা। সো আফিয়া তো মমো করেছে, ওকে আগেই কাস্ট করা হয়ে গেছে। তো এই দুইটার একটা যে আমাকে বলবে আমি জানি, বিকজ চিত্রা তো একটা ইয়াং মেয়ে, ওই ক্যারেক্টারে তো আমাকে বলবে না আসলে। সো আমি স্ক্রিপ্ট না পড়ে রাজি হয়ে গেছি, এবং আমি ওকে তখন বলেছিলাম যে আমি একটা সুপারহিট সিনেমার পার্ট হতে চাই, কিন্তু এটা যে একটা সুপার ডুপার হিট সিনেমা হয়ে যাবে এইটা যখন অভিনয় করেছেন তখন ওকে মনে হয়েছে যে এই চলচ্চিত্রটা আসলে এত ভালোবাসা পাবে? হ্যাঁ, এটা মনে হয়েছে আমার। প্রথমত স্ক্রিপ্ট একটা বিশাল ব্যাপার, কারণ হচ্ছে হুমায়ুন আহমেদের গল্পকে কিন্তু সুন্দর করে পর্দায় প্রেজেন্ট করা খুবই কঠিন। কারণ স্যার ছাড়া অন্য কেউ স্যারের গল্প সাথে জাস্টিস করবে, এটা কিন্তু আসলে মানে ভাবা খুব ডিফিকাল্ট। তো স্বাধীন আর সামিউল আমাদের দুইজন রাইটার, ওরা অসাধারণ স্ক্রিপ্ট করেছে। সো যখন আমরা স্ক্রিপ্ট রিডিং করছিলাম, তখনই আমার মনে হয়েছে যে এই সিনেমা মানুষ মানে পাগলের মতো দেখবে। অ্যান্ড আমরা যখন শ্যুট করেছি, আমরা এত এনজয় করেছি, মানে আমরা শ্যুটটা করেছি মানে জাস্ট ফুর্তি করে। সো ওইটা আমার কাছে মনে হয়েছে যে ওই ফুর্তিটাই মানুষ আসলে এনজয় করছে স্ক্রিনে। আপনারা তো ফুর্তি করেছেনই, এবং তারপরে জিনিসটা দাঁড়িয়েছে, আমার মনে হয় 1 সেকেন্ডের জন্য কি স্ক্রিন থেকে আসলে চোখ সরাতে পারবে না, এত সুন্দরভাবে হচ্ছে। এবং যেটা আপনি বললেন যে হুমায়ুন আহমেদ স্যারের যে গল্পটা প্রপার জাস্টিস হয়েছে। আপু, আমরা যদি একটু একদম পিছনে ফিরে যাই, আপনার ছোটবেলা থেকে যদি শুরু করি, ছোটবেলায় যখন একটু বুঝতে শিখেছেন, যখন আমরা ক্যারিয়ার চুজ করি, তখন আসলে কি মনে হতো, কি হতে চাইতেন? আমি সিভিল ইঞ্জিনিয়ার হতে চাইতাম। কেন? বিকজ আমি সিভিল ইঞ্জিনিয়ার তো আর বুঝতাম না। আমি ভাবতাম যে আমি হচ্ছে
সেইটা পড়বো যেইটা পড়ার পর নদীতে বাদ দেওয়া যায়, বিকজ আমার বাবা সিভিল ইঞ্জিনিয়ার, তো আমার আচ্ছা। বাবা পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। আচ্ছা। তো ওনার কাজ ছিল উনি নদীতে বাদ দিতেন। তো আচ্ছা। আমি মনে বিকাশ মনে করতাম সিভিল হ্যাঁ, ইঞ্জিনিয়ারের কাজ এটা। এইটা না না আমি মনে করতাম যে ওইটাই পৃথিবীর শ্রেষ্ঠ কাজ, বিকজ আমার বাবা ওইটা করে। তো আচ্ছা, ওই জন্য আচ্ছা। আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব। মানে আমার জীবনে আমার বাবার অনেক প্রভাব আছে। মানে আমি খুবই প্রভাবিত আমার বাবার ক্যারিয়ার, বাবার স্বভাব, বাবার আচরণ দিয়ে। তো আমার বাবা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার ছিল এবং সে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতো এবং তার সব হচ্ছে বেড়িবাঁধ নিয়ে কাজ, আমি ভাবতাম ওইটাই সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ কাজ এবং ওইটাই আমি করব। তারপর কিছুদিন পর চেঞ্জ হলো যে আমি আর্কিটেক্ট হব। তারপরে বাবা আমার ইচ্ছাতেই আসলে ডেন্টালে পড়া, মানে আমার কখনো ইচ্ছা ছিল না যে ডাক্তার হব। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আপু এই যে ইন্ডাস্ট্রি শোবিজ, সেটা কি শুধুমাত্র লাক্স চ্যানেল সুপারস্টারে পার্টিসিপেট করা হয়েছে? সেটা একটা ওয়ান অফ দি রিজন আমরা শুনলাম, জানি, বাট এই যে অভিনয় করবেন বা এখানেই কাজ করবেন, সেটা আপনার কাছে কখন মনে হলো? সেটা রেহানা মারিয়াম নূরের পর মনে হয়েছে। আচ্ছা। তার আগে পর্যন্ত আসলে আমি কাজটা এমনি করতাম, মানে জাস্ট করার জন্য করতাম এবং আমি কাজ ছেড়ে দিয়েছি অনেকবার। আমার কাছে আমি কাজটাকে ভালোবাসতাম না, কাজের প্রতি আমার ওই অর্থে কোনো রেসপেক্ট ছিল না। আমি জাস্ট কাজটা করতাম, টাকা পেতাম, অ্যান্ড আমি ভাবতাম যে আমি কাজটা ছেড়ে দিব, আমি বিয়ে করব, বাচ্চা হবে, সংসার করব, এগুলা চিন্তা করতাম। আমি ছোট একটা চেম্বার দিব, এগুলা প্ল্যান ছিল। কিন্তু আচ্ছা। রেহানা মারিয়াম নূর হচ্ছে আমার জীবনের সেই চ্যাপ্টার যেটা আমাকে একজন অভিনেত্রী হিসেবে নতুন করে জন্ম দিয়েছে এবং একজন মানুষ হিসেবে। যেই মানুষটা এত বছর পর রিয়েলাইজ করেছে যে তার নিজস্ব কোনো এইম থাকতে পারে। এই সোসাইটি বা আমার ফ্যামিলি আমাকে যেই এইমগুলো ঠিক করে দিয়েছিল সেগুলো ছাড়াও আমার ব্যক্তিগত পছন্দ যা, আমি সেইটাকে এক্সপ্লোর করতে পারি। সো ওইটা আমি রেহানা থেকে মানে রিয়েলাইজ করেছি এবং এরপর আমি ধরো এক্সপ্লোর করেছি এবং আমি খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার পেয়েছি। অবশ্যই তাই, এবং সেখান থেকে আমরা যেটা দেখেছি যে এক্সপ্লোর করার বিষয় যেটা বললেন বা কাজের সিরিয়াসনেসের বিষয় বললেন এবং বললেন যে আপনি ইচ্ছা ছিল না, আমার মনে হয় যে রেহানা মারিয়াম নূর আসলে ওইটাই আপনাকে রিয়েলাইজ করিয়েছে যে না, কাজ তুমি করো, যদি আসলে কাজ হয় তাহলে তোমার ভালোবাসাটা আসলে ওভাবে ডেভেলপ হবে।